তোমার ভাগ্নির আমাদের কাউকে লাগবে না, সে নিজেই পারে। তাকে দেখার মতো অনেক লোক আছে। স্নিগ্ধা তাদের কথার মাঝে উঠে বলল, মামা আমার পা আছে, আমি জড়বস্তু নই যে কারো ঘাড়ে পড়ে থাকবো। আমি নিজেই কলেজে যেতে পারবো, কারো জন্য অপেক্ষা করার আমার কোনো ইচ্ছে নেই। সাজ্জাদ সাহেব হঠাৎ শ্রাবণকে শাসিয়ে বলে উঠলেন, শ্রাবণই তাড়াতাড়ি করি, তুই যদি শিকদারে লইয়া কলেজে না যাস, আই কিন্তু আব্বার কাইসে লাগাইয়া দিম। স্নিগ্ধা অন্য সময়ে মামার মুখে ভুলভাল চট্টগ্রামের ভাষা শুনে হেসে দিত, কিন্তু আজ আর তার মুখে হাসি আসছে না। খুব বিরক্ত লাগছে তার। শ্রাবণ সাজ্জাদ সাহেবের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ছোট চাচা আজকাল যেন দাদুর বলা কথাটা বেশি প্রয়োগ করা শিখে গেছে। একেবারে যেখানেই যাবে এই কথাটা তাকে বলবেই। শ্রাবণ স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলল, আই গাড়িতে বস। স্নিগ্ধা তাদের পাশ কাটিয়ে বেরিয়ে পড়ল, আর যাওয়ার আগে বলল, আমি কারোর দয়ায় বাঁচার অধিকারী নই, নিজেই চলতে পারি। কারোর দান দয়ায় আমি বাঁচতে চাই না, অতএব আমাকে যেন কেউ দয়া দেখাতে না আসে। স্নিগ্ধা একা চলতে পারে, কারো তুচ্ছতা ছিল সে সহ্য করবে না। সাজ্জাদ সাহেব যেন গোলকধাঁধায় পড়ে গেছেন। এদের দুজনকে কিভাবে এক করবেন, দুজনই দুই মেরুর। স্নিগ্ধা বাসে করে চলে গিয়েছে কলেজের বাসে। কলেজের বাসে প্রথমে উঠাতে না চাইলেও স্নিগ্ধা বলে দিল এরপর থেকে সে কলেজের বাসেই উঠবে, কারণ কলেজের বাসের জন্য কলেজের বেতন সিটে বাস ভাড়ায় ছাত্রীদের নাম থাকে, সেখানে স্নিগ্ধার নাম নেই। স্নিগ্ধা সারাদিন ক্লাস করার পর ছুটির সময় পূর্বীকে দেখল। পূর্বে বলেছিল একসঙ্গে আসতে, কিন্তু স্নিগ্ধার বাস ভাড়ার কথা শুনে আর দুজন এক হতে পারল না। আগের স্কুলে স্নিগ্ধার অনেক বান্ধবী ছিল, এই কলেজে স্নিগ্ধার বান্ধবী মহলে শুধু পূর্বী, মৃদুলা, স্বচ্ছ, এই তিনজন, আর কারো সঙ্গেই তার তেমন জমেনি। শ্রাবণ ইউনিভার্সিটি থেকে গাড়ি নিয়ে কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ আজও স্নিগ্ধা তার জন্য অপেক্ষা করেনি। রাগে শ্রাবণের পুরো শরীর থরথর করে কেঁপে উঠল, আর বারবার মনে পড়ল কালকে স্নিগ্ধার বলা কথাগুলো। গাড়ির স্পিড কিছুটা বাড়িয়ে বাসে এসে ঢুকেই দেখল স্নিগ্ধা রান্নাঘর থেকে খাবার এনে ডাইনিং রুমে টেবিলের উপর রাখছে। শ্রাবণ আশেপাশে কোথাও না দেখে স্নিগ্ধার হাত থেকে বাটিটা সরিয়ে হুট করে গালে কষিয়ে একটা চর বসিয়ে দিল। হুট করে শ্রাবণ স্নিগ্ধার গালে এভাবে চর বসিয়ে দিবে স্নিগ্ধা ভাবেনি। স্নিগ্ধা শ্রাবণের মুখের দিকে চেয়ে আছে। শ্রাবণ স্নিগ্ধার আরেকটি গালে আরো জোরে একটা চর মেরে দিল। স্নিগ্ধা শ্রাবণের দিকে ছলছল চোখে চেয়ে আছে, যে গালে যে শরীরে কখনো কেউ একটা আঁচড় অব্দি দেয়নি, সেই গালে শ্রাবণ আজ পরপর দুটো চর দিল। স্নিগ্ধা তার দু গালে হাত দিয়ে শ্রাবণের দিকে ছলছল চোখে চেয়ে আছে, আর শ্রাবণ লাল চোখ জোড়া দিয়ে যেন তাকে গিলে খাচ্ছে। স্নিগ্ধার এখনো বিশ্বাস হচ্ছে না, শ্রাবণ এই সেই শ্রাবণ যাকে স্নিগ্ধা ছোটবেলায় খেলার ছলে দুষ্টুমি করে শ্রাবণের পিঠে দুম করে কিল বসিয়ে দিত। শ্রাবণ কখনোই স্নিগ্ধার গায়ে এভাবে আঘাত করত না, উল্টো স্নিগ্ধা তাকে মেরে তাকে নিয়ে হাসাহাসি করত। সেই শ্রাবণ আজ এমন করলো। রাগে দুঃখে স্নিগ্ধা শ্রাবণের দিকে রাগি চোখে চেয়ে পাশে থাকা কাচের গ্লাসটাকে একটা আছড়ে দিয়ে ভেঙে ফেলল, আর দৌড়ে রুমের দরজা বন্ধ করে দিল। পুষ্পিতা রুমেই ছিল। হঠাৎ কিছু ভাঙার শব্দে দৌড়ে এসে দেখলেন ভাঙা গ্লাস নিচে গড়াগড়ি খাচ্ছে, আর শ্রাবণ সেখানে দাঁড়িয়ে আছে। তিনি শ্রাবণকে ডেকে উঠলেন, শ্রাবণ, তুই কখন এলি? আর স্নিগ্ধা না খেতে এসেছিল, ও কোথায়? আমি জানি না। ও গ্লাসটা পড়লো কিভাবে? আমার হাত থেকে পড়ে গেছে। ও দেখি সর, কি যে করিস না তোরা, কাঁচগুলো পায়ে ঢুকবে। সর, আমি সরিয়ে ফেলি। তুমি যাও, আমি সরাচ্ছি। তুমি অসুস্থ। শ্রাবণ পুষ্পিতাকে সরিয়ে কাচের টুকরোগুলোকে তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। সারা সন্ধ্যায় স্নিগ্ধা রুমের দরজা খুলেনি। আজ সারাদিন তার মুখে একটুও খাবার ওঠেনি। সকালে শ্রাবণের বলা কথা আর তুচ্ছ তাচ্ছিল্য, বিকেলে এসে গেল এভাবে। হুট করে চর বসিয়ে দেওয়ার পর প্রশ্নই উঠে না তার খাবার খাওয়ার। খাবে না সে খাবার। চলুক এভাবে যতদিন যায়। শ্রাবণের চর তাকে মনে করিয়ে দিল সে একটা বনফুল, যার না আছে পরিচয়, না আছে গোত্র, না আছে কোনো কদর নেই বলেই পরিচয় হয়েই ওঠেনি। মান নেই, গন্ধ নেই, পথে পথে ফুটে বেড়ায়, বাগানে ফুটলে তার কদর হতো। স্নিগ্ধার সুন্দর গালটা লাল রক্তিম আভায় ধারণ করেছে, টকটকে গোলাপি হয়ে গেছে। শ্রাবণের হুট করে চটে যাওয়াটা তার কাছে কেমন বিরক্তিকর লাগছে। শ্রাবণ তো কখনো তার গায়ে হাত দেয়নি, আজ কোনো বলা নেই, কওয়া নেই, হুট করে চর দিয়ে বসলো এমন। ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে লাল হওয়া গাল জোড়ায় হাত বুলিয়ে সে ভাবতে লাগলো। অপরদিকে শ্রাবণ
রুমের দরজা বন্ধ করেই বারান্দায় চলে গেল। অসম্ভব রাগ উঠেছে তার মেয়েটার উপর। দাদা তার চলার প্রতিটা পদে খুঁত খুঁজে, কিভাবে চলতে হবে তা নিয়ে যত ধরনের কথা শোনাবে, আর স্নিগ্ধাকে নিয়ে মাথায় তুলে নাচবে। স্নিগ্ধা যে তলে তলে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছে সেটা দেখবে না। শ্রাবণ ফুসফুস করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে পড়তেই ফোন বেজে উঠল তার। ফোনের স্ক্রিনে মহিমার নাম। কল ব্যাক করার পর অপর পাশ থেকে মহিমা বলে উঠল, কিরে, বউকে নিয়ে আসার জন্য তাড়াতাড়ি করে চলে গেলি, একবারও আমাদের সঙ্গে দেখা করলি না? খেয়াল ছিল না, রাগ ভালো লাগছে না, পরে কথা বলবো। কেন রে, মন খারাপ নাকি? এই তো যাওয়ার সময় দেখলাম হেব্বি হাসছিলি, এখন আবার কি করলি? আর বলিস না, স্নিগ্ধা কি করেছে জানিস? স্নিগ্ধা আজও আমাকে ফেলে আগে আগে চলে এসেছে বাসায়। মেজাজ গরম হয় কিনা বল? আমি এতবার করে বললাম আমি আসা পর্যন্ত অপেক্ষা করিস, আমরা একসঙ্গে বাসায় যাব। আমি ওকে আগেও বলেছি, ওকে এই কথাটা হয়তো আজ বলিনি। আজ ওকে আমি কলেজে দিয়ে আসিনি, নিয়ে আসতে তো পারি। ও কি করলো? আমাকে ফেলে ও চলে এলো একা একা। বাসায় এসেই আজ ইচ্ছে মতো চর মেরেছি। কেন মেরেছি কথাটা বলতেই পারিনি। আমার হাত দুটো ও বেশ জ্বলছে জানিস, খুব জোরে চর মেরেছি। আমার সামনে দাঁড়িয়ে কেঁদেছে। ওকে মেরে রাগ লাগলেও এখন মনে হচ্ছে ওকে এভাবে মারা উচিত হয়নি। কেউ ওর গায়ে একটা টোকাও সহজে দিত না, আর আমি কিনা দুটো চর মেরেছি। মারলি কেন? মেরে এখন দরদ দেখানো হচ্ছে? মেরেছি, খুব জোরে মেরেছি, কারণ না বলে কাহিনী না বলে ঠাস ঠাস করে চর বসালি, গাধা একটা। এখন যা, সরি বলে আয়। এখন? হ্যাঁ এখন। না, আর একটু পর যাব। আচ্ছা, তোর বউ তুই জানিস কিভাবে রাগ ভাঙাবি আর রাখবি। শ্রাবণ মহিমার ফোন রেখেই দেখল স্বর্ণার ফোন। এই মেয়েটা যেন তার পিছু ছাড়বেই না। বিরক্তি নিয়ে ফোনটাকে বিছানায় আশ্রে ফেলল। উঠে গিয়ে দাঁড়ালো স্নিগ্ধার রুমের সামনে। দু একবার নক করার পরও স্নিগ্ধা দরজা খুলল না। গলার স্বর উঁচু করে ডাকবে তার আগেই স্নিগ্ধা শ্বাস করে দরজা খুলে ঠান্ডা গলায় বলল, কি চাই? তোর সাথে আমার কথা ছিল ওই সময়। আমার কোনো কথা শোনার ইচ্ছে নেই, অন্তত আপনার থেকে তো একদমই না। স্নিগ্ধা শোন, তুই আমাকে না জানিয়ে একা একা বাসায় আসলি কেন? আমি তোকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে? আমার জন্য আপনার গাড়ি নিয়ে দাঁড়াতে হবে না, আমি কলেজের বাস দিয়ে আসা যাওয়া করতে পারবো। গাড়ি থাকতে কলেজ বাস কেন? আমাদের গাড়ি থাকার পরও তুই বাস দিয়ে যাবি? বাসে চড়া মানুষগুলো কি খারাপ? বাসে যারা চড়ে তারাও মানুষ, নিজস্ব প্রাইভেট কার যার আছে সেও মানুষ। আমার কথা সেটা না, আমরা থাকতে তুই একা একা চলবি কেন? আমরা তোর কেউ না। কেউ না তোমরা, আমার কেউ কাউকেই লাগবে না। আমি আমার পথ গড়ে নিয়ে তোমাদের পথ থেকে চলে যাব। আর তোমার সঙ্গে যে ঝোলানো একটা ট্যাবু বা ট্যাগ লাগানো, যাই বলো না কেন, এই বিয়ে নামে সম্পর্কটাকেও শেষ করব। তাই নাকি? এত সাহস তোর? স্নিগ্ধাকে রুমের ভিতর জোর করে ঢুকিয়ে বলল, কি ভাবিস প্রেমিকের সঙ্গে খুব সহজে প্রেম করে তার সঙ্গে পালিয়ে যাবি? যদি প্রেমের খবরটা বলে দেই নানা ভাইকে, মানে নানা শ্বশুরকে? জানিয়ে দিন। সত্যি সত্যি কিন্তু জানিয়ে দিব। দিন জানিয়ে, এই বিয়ে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। শ্রাবণ স্নিগ্ধার দিকে কিছুক্ষণ চেয়ে চলে গেল, আর স্নিগ্ধার রাগে দুঃখে দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কখন আমি এই সম্পর্ক থেকে শান্তি পাবো না, থাকবো না, আমি কাউকে লাগবে না আর। কোচিং থেকে একসঙ্গে বেরিয়েছে পূর্বী, স্নিগ্ধা, রামিসা। রামিসা কোচিংয়ে একসঙ্গে পড়ে। সন্ধ্যা হওয়াতে পূর্বীর মা এসেছেন আজ মেয়েকে নিতে। হঠাৎ স্নিগ্ধার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে। শ্রাবণের সঙ্গে দাঁড়িয়ে আছে তার বন্ধুরা। শ্রাবণ তাদের সঙ্গে গল্প করছিল। স্নিগ্ধা দেখেও পাত্তা দিল না। সে সোজা হাঁটতে লাগলো তার বান্ধবীদের সঙ্গে। রামিসা পূর্বীর মাকে আড়াল করে স্নিগ্ধার কানের কাছে এসে বলল, এই স্নিগ্ধা শোন, বলো। পাশের ছেলেটার দিকে তাকা। কোন ছেলে? আরে ওই যে গ্রে কালারের টি শার্ট, দোস্ত কি সুন্দর ছেলেটা। এই ভর সন্ধ্যায় আমি রাস্তায় উষ্টা খাই, আর তুই বেটি পোলার দিকে তাকাস। পাশ থেকে রামিসার কানে কানে বলল পূর্বী। বলি মায়ের পাশে আবার ভদ্রভাবে দাঁড়িয়ে পড়ল। তোর চোখে পাওয়ার কম আছে, তোর ভবিষ্যৎ অন্ধকার। তুই কি বুঝবি ক্রাশ খাওয়ার মজা? ক্র্যাশ খাওয়া মানে হয় খুব হালাল। বেয়াদব মাইয়া, অন্যের বরের দিকে নজর দিস কেন?
রামিসা পূর্বীর মুখ চেপে ধরে বলল, আন্টি, ওর কথা শুনবেন না, ও শুধু প্যাচ লাগায়। স্নিগ্ধা ওদের দুজনের কাণ্ড দেখলেও কিছু বলল না। গ্রে কালারের টি শার্ট শ্রাবণের ছিল। শ্রাবণ এখানে প্রায় সময় আড্ডা দিয়ে যায়, আর এই আড্ডার ছলে স্নিগ্ধাকে এসে দেখে যায় সে। সেদিনের সেই চরের ঘটনার পর থেকে স্নিগ্ধা শ্রাবণের সঙ্গে কথা বলাটা বন্ধ করে দিয়েছে। 1 মাস পেরিয়ে গেলেও স্নিগ্ধা শ্রাবণের সঙ্গে ভালো করে কোনো কথা বলেনি। উল্টো শ্রাবণ কথা বলতে এলে এড়িয়ে গিয়েছে সবসময়। কারণ হিসেবে বিভিন্ন অজুহাত দেখিয়েছে। সবাইকে বলে দিয়েছে সে যতদিন ইন্টার পরীক্ষা দিচ্ছে না ততদিন কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে পারবে না। শ্রাবণও বুঝতে পেরেছে স্নিগ্ধা তাকে এড়িয়ে যেতে চায়, কিন্তু আজকাল যে আর তার এভাবে কথা না বলাটা ভালো লাগে না। স্নিগ্ধার এড়িয়ে যাওয়া, স্নিগ্ধার কথা না বলাটা তার ভালো লাগে না। কেন বুঝে না স্নিগ্ধা? একটা ভুলকে ক্ষমা করে দেওয়া যায় না? শ্রাবণ স্নিগ্ধাদের ফলো করতে করতে আসছে। স্নিগ্ধা সবাইকে পাঠিয়ে দিয়ে বাড়িতে ঢোকার পরে শ্রাবণ তার পিছন পিছন চলে আসে। দুজনের মধ্যে দুজনেই জানে তাদের মনে কি চলছে। নিষিদ্ধ কিছু চাওয়াগুলো যেন বেড়ে গিয়েছে শ্রাবণের। 16 বছরের যে চঞ্চল মেয়েটিকে একসময় তার বিরক্তিকর লাগতো, আজ মনে হয় এই মেয়েটিকে কেন সে আগে ভালো করে দেখলো না। মেয়েটি যখন কোচিং সেন্টার থেকে বেরিয়ে ফুচকার দোকানে বান্ধবীদের সঙ্গে হেসে হেসে কথা বলে, মেয়েটির সেই মুহূর্তের হাসির উজ্জ্বলতা আর সারলতা যেন মুগ্ধ করে তাকে। মেয়েটি যখন ঘন কালো চুলগুলোকে বিনুনি করে কলেজ ড্রেসে বান্ধবীদের সঙ্গে দুষ্টুমি করে, তখন মেয়েটার মধ্যে উচ্চ মাধ্যমিকে পড়া কোনো মেয়ে নয়, বরং মনে হবে সদ্য কৈশোরে পা দেওয়া কোনো মেয়ে। কিন্তু এই মেয়েটাই বাড়িতে এলে একদম বদলে যায়। তার মাঝে আর খুঁজে পাওয়া যায় না সেই চঞ্চলতা। কেমন যেন গুমোট স্বভাবের হয়ে গিয়েছে সে। চট্টগ্রামের সেই চঞ্চল স্নিগ্ধা আর সে নয়, মনে হবে এ অন্য কোনো স্নিগ্ধা। ছুটির দিন খাবারের টেবিল গুছিয়ে পুষ্পিতা সবাইকে ডেকে আনছেন। কর্মব্যস্ততায় সবাই পুরো সপ্তাহে একই টেবিলে খাওয়ার সময় পায় না। ছুটির দিনটাই একটা দিন যেদিন পুরো খাবার টেবিল জমে ওঠে। খাবার টেবিলে বসেছে সবাই। সাজ্জাদ সাহেব নিজে উঠে রান্নাঘর থেকে খাবারের বাটিগুলো টেবিলে সাজিয়ে দিচ্ছেন, সঙ্গে অনেক কথা বলছেন। তার মধ্যে অফিস পরিবার নিয়েই বেশি। পুষ্পিতাও তার কাজের কথা বলছে। শুধু বলছে না স্নিগ্ধা, স্নিগ্ধা কথাগুলোর একটিও শুনছে না। শ্রাবণের মনে হলো কারণ সাজ্জাদ সাহেব যে কথাগুলো বলছেন সবগুলোই হাসানোর জন্য বলছেন। শ্রাবণও মাঝে মাঝে পেট চেপে হাসছেন। সাজ্জাদ সাহেব বলতে লাগলেন, শুন, আমাদের অফিসের একজন পুরাতন চৌকিদার ছিল যে ঠিকভাবে উচ্চারণ করতে পারতো না। তো আমাদের কোম্পানিতে বিভিন্ন পদের লোক থাকে, চার্জ হ্যান্ড, স্টোর ম্যান, ডেলিভারি ম্যান, লিফটম্যান, সুপারভাইজার, আরও অনেক। আর অন্যান্য পোশাক শ্রমিক ও আলাদা আলাদা। তো চৌকিদার মানি রজিম সাহেব সব সময় সবার পদবীকে বিকৃত করে বলতো। যেমন সুপারভাইজারকে ডাকতো সুপারভাইজার, সার্জেন্টকে সার্জন। এই দুজনের পদবীগুলো সে সবচেয়ে বেশি বিকৃত করেছে। তো আমি আবার বলে দিয়েছি আমাকে এমনভাবে না ডাকতে, আমাকে ছোট স্যার ডাকলেই চলবে। বলা যায় না তখন আবার সিও স্যারের জায়গায় সিকে বা অন্য কিছু ঢুকে যায় কিনা। সাজ্জাদ সাহেবের কথায় পুষ্পিতা শ্রাবণ হেসে ফেলেছে, কিন্তু স্নিগ্ধাও হাসলো। তবে এ নিয়ে কোনো আলোচনা করলো না। তার খাওয়া শেষ হলে সে টেবিল ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণও খেয়ে উঠে চলে গেল তার রুমে। সাজ্জাদ সাহেবের ফোনে কল এলো। ফোন ধরেই কথা বলতে লাগলেন, হ্যাঁ বাবা, সব ঠিক। নাতি নাতনির কথা বলছো, তারাও খুব ভালো আছে। আমি আর তোর মা কিছুদিনের জন্য ঢাকায় আসছি। কবে আসবে? মা একটু অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার দেখাতে হবে। তাই ভাবলাম ঢাকায় আসছি, ভালো কোনো ডাক্তার দেখিয়ে চলে যাব। ব্যবসা কেমন চলছে? শ্রাবণকে নিয়ে যাস মাঝে মাঝে, ক্লাস না থাকলে কাজ বুঝে আসবে। চিন্তা করো না, আজকালকার ছেলেরাও সব বুঝে যায়। পড়াশোনা শেষ করে কাজে ঢুকুক। এখন ঢুকে পড়লে কাজের মজা পাবে না। আর তাছাড়া এই সময়টা একটু আড্ডা দিবেই। তুই আর ওকে মাথায় তুলিস না। কয়েকদিন পরের কথা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। খুব রাগ লাগছে তার। কিছুক্ষণ আগেই নানা ভাই আর নানু এসেছে। দুজন শ্রাবণের রুমে আছে এখন। স্নিগ্ধার রুমে শ্রাবণ। সে এখন বিছানায় বসে বসে মোবাইল টিপছে আর স্নিগ্ধার দিকে উকি দিচ্ছে। স্নিগ্ধা সবই বুঝতে পারছে শ্রাবণের মতলব। স্নিগ্ধা সেই দুঃখে ব্যালকনি থেকে রুমে আসেনি। ভিতর থেকে শ্রাবণ বলে উঠল, কেউ কি রুমে আসবে?
বেলকনি থেকে মশাগুলো যে ঘরের ভিতর প্রবেশ করছে সে খেয়াল কি কারো আছে? মশাগুলো সব আমার রক্ত চুষে চুষে খাচ্ছে। শ্রাবণ খানিকটা মশা দাঁড়ানোর ভঙ্গিতে হাতে তালি দিয়ে উঠল। না, স্নিগ্ধা তারপরও ফিরে তাকালো না। শ্রাবণ ব্যালকনিতে তাকিয়ে দেখল স্নিগ্ধা খোলা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে। খয়েরি রঙের ফতোয়ার সাথে মিলিয়ে জিন্সের প্যান্ট পরেছে স্নিগ্ধা। শ্রাবণ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর ব্যালকনিতে এসে দাঁড়িয়ে পড়ল। স্নিগ্ধার হাতে তখনও লিলি ফুল। সে শ্রাবণের রাগগুলো ফুলের উপর মিটিয়েছে, ফুলগুলোকে ছিঁড়ে নিচে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। শ্রাবণ আরেকটু এগিয়ে গিয়ে দেখল স্নিগ্ধার হাতের মুঠোয় ফুলগুলো এখনো। শ্রাবণ নিচে বসে ফুলের পাপড়িগুলোকে তুলে নিল। কিভাবে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ফেলল? এত কোমল, এত সুন্দর ঘ্রাণ যেই ফুলের, সেই ফুল কিভাবে এই মেয়েটি ছিঁড়ল? মেয়েটির কি কোনো মায়া নেই? শ্রাবণ স্নিগ্ধার ঘাড়ে কাঁপা কাঁপা হাত নিয়ে রাখল। হঠাৎ করে কারো শীতল স্পর্শ ঘাড়ে পেতেই স্নিগ্ধার ভিতরটা কেমন অজানা আতঙ্কে কেঁপে উঠল। পিছনে দাঁড়ানো ব্যক্তিটির উদ্দেশ্যে পিছন ঘুরেই দেখল শ্রাবণ দাঁড়িয়ে আছে। শ্রাবণ এখনো তার কাঁধে হাত দিয়ে রেখেছে। স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকিয়ে কাঁধে রাখা শ্রাবণের হাতটার দিকে তাকালো। শ্রাবণ স্নিগ্ধার দৃষ্টি অনুসরণ করে তাড়াতাড়ি হাতটা সরিয়ে ফেলল। স্নিগ্ধার আতঙ্কিত মুখটা কেমন রাগী মুখ ধারণ করেছে। স্নিগ্ধা শ্রাবণের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। শ্রাবণ তার সামনে মুঠো করে ধরে রাখা সেই ফুলগুলো তুলে ধরল। তুই তো বড্ড নিষ্ঠুর কালী। স্নিগ্ধা শ্রাবণের হাতে রাখা ফুলগুলোকে দেখে নিল। সেগুলোকে শ্রাবণের হাত থেকে কেড়ে নিয়ে বাইরে ফেলে দিয়ে বলল, আমার গায়ে হাত দিয়েছিস কোন সাহসে? তুই আমার বউ, বউয়ের গায়ে হাত দিতে সাহস লাগে? অবশ্যই লাগে। যে সম্পর্কটা আমি মানি না, সেই আমি কি করে আমার গায়ে আপনার ছোঁয়া মেনে নিতে পারি? কিন্তু আমি মানি। আপনি মানলেও আমি মানি না। তোর মেনে নেওয়া না নেওয়া কোনো কিছুতেই আমার যায় আসে না। আপনি কিন্তু বেশি করছেন শ্রাবণ ভাই। শ্রাবণ হুট করে স্নিগ্ধাকে কাছে টেনে নিয়ে এলো। টেনে আনতে আনতে একদম রুমে নিয়ে এলো, তারপর বুকে জড়িয়ে নিল। অশান্ত বুকটা কেমন ঠান্ডা হয়ে গেল তার। এরই নাম কি ভালোবাসা? এ কি মায়া? এই অল্প কিছু দিনের মায়ায় এতটা গভীরভাবে কারো মায়ায় জড়ানো যায়? শ্রাবণ স্নিগ্ধার মুখখানা বুক থেকে তুলল। স্নিগ্ধার চোখগুলো বন্ধ। শ্রাবণের হুট করে এমন আক্রমণ সে নিতে পারছে না। স্নিগ্ধা ভয়ে ভয়ে চোখ জোড়া খুলতেই দেখল শ্রাবণ তার দু চোখ দিয়ে স্নিগ্ধাকে প্রাণ ভরে দেখছে। শ্রাবণ স্নিগ্ধার কপালের কাছের চুলগুলোকে সরিয়ে কপালে একটা চুমু বসিয়ে দিল। ঘোর লেগে গিয়েছে শ্রাবণের। এই মুহূর্তটা তার কাছে অন্যরকম লাগছে। আর একটু নিচু হয়ে স্নিগ্ধার ঠোঁটে স্পর্শ দিল। স্নিগ্ধার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। শ্রাবণ আরও প্রগাঢ়ভাবে স্নিগ্ধাকে জড়িয়ে ধরে স্নিগ্ধার মাঝে ডুব দিয়েছে। এভাবে কিছুক্ষণ থাকার পরই শ্রাবণ স্নিগ্ধাকে ছেড়ে দিল সাথে। স্নিগ্ধা তখনও পাথরের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে। ঘোর যে তার লেগেছে, ভীষণ লেগেছে। শ্রাবণ স্নিগ্ধাকে ছেড়ে স্বাভাবিক হয়ে বিছানায় বসে রয়েছে, কিন্তু এইদিকে স্নিগ্ধা যেন একদম স্তব্ধ হয়ে গেছে। শ্রাবণ কি করলো এটা তার সাথে? এমন একটা মুহূর্তে এমন কিছু করে বেড়াবে স্নিগ্ধা ভাবতে পারেনি। শ্রাবণ স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়িয়ে থাকবি ওখানে না শুতে আসবি? স্নিগ্ধা শ্রাবণের দিকে না ফিরে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। শ্রাবণ স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে হেসে দিল। কেমন লজ্জায় পড়েছে মেয়েটা। স্নিগ্ধা রুম থেকে বেরিয়ে যেন আরো বিড়ম্বনায় পড়েছে। নানু মামির সঙ্গে কথা বলছিল। স্নিগ্ধাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে তিনি চেয়ে আছেন। কাছে ডেকে বললেন, রাত তো কম হলো না, ঘুমাওনি কেন? ঘুমাও। এমনি ঘুম আসছিল না। যাও রুমে যাও। স্নিগ্ধা নানুর কথায় মন খারাপ করে রুমে চলে গেল। গিয়ে দেখলো শ্রাবণ শুয়ে আছে। শ্রাবণের শুয়ে থাকার ভঙ্গি তার ভালো লাগলো না। আবার কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই স্নিগ্ধার ভয় লাগলো। আজ তো নানা ভাই আর নানু আছে, ওনারা তো কখনোই আলাদা থাকতে দিবে না। স্নিগ্ধা দরজাটা বন্ধ করে আস্তে করে, তারপর লাইটটা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। শ্রাবণের পাশ থেকে কিছুটা দূরে। শ্রাবণ আরেকটু কাছে আসলে স্নিগ্ধা বলল, কি শুরু করেছেন এগুলো? কি করছি? কাছাকাছি আসছেন কেন? তাহলে কি করব? দূরে থাকুন। পারবো না, শুয়ে পড়, আমি কিছু করব না। স্নিগ্ধা যেন শ্রাবণের কথাটা তেমন মাথায় ঢুকালো না। সে ওইদিকেই ফিরে শুয়ে রয়েছে। শ্রাবণ তা দেখে রেগে গেল। স্নিগ্ধাকে আরো কাছে টেনে নিয়ে বলল, বললাম না কিছু করব না। কথা না শুনলে কিন্তু যা ভেবেছিস তা করব। যদি ভালো চাস তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়। স্নিগ্ধার অস্বস্তি লাগছে খুব।
শ্রাবণের সঙ্গে জড়িয়ে শুয়ে থাকতে। শ্রাবণ স্নিগ্ধাকে জড়িয়ে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়ল। আর স্নিগ্ধা উসখুস করতে করতে সারাটা রাত পার করে দিল। পর্দা ভেদ করে ঘরের ভিতর সূর্যের আলো প্রবেশ করেছে। সোনালি রঙের পর্দাগুলো পুরো রুমকে উজ্জ্বলতায় ভরিয়ে তুলেছে। স্নিগ্ধার কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেই শ্রাবণকে নিজের বাহুডোরে আবদ্ধ দেখেই মেজাজ গরম হয়ে গেল। কিভাবে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে শ্রাবণ, একটু নড়েচড়ে উঠবে তারও উপায় নেই। স্নিগ্ধা শ্রাবণকে আস্তে আস্তে ঠেলে দিয়ে উঠে পড়ল বিছানা থেকে। তারপর ফ্রেশ হয়ে কিচেনের দিকে চলে গেল। আজ শুক্রবার, ছুটির দিন। স্নিগ্ধা কিচেনের সামনে গিয়ে দেখল পুষ্পিতা নাস্তা বানাচ্ছে। স্নিগ্ধা হাতে হাতে কাজ লাগতে চলে গেল। পুষ্পিতার হাত থেকে রুটিটা কেড়ে নিয়ে তাওয়ায় বসিয়ে দিল। পুষ্পিতার মুখে মিটিমিটি হাসি। স্নিগ্ধা সেই হাসি দেখে বলল, হাসছো কেন? কিছু না। কিছু না বলছো? তুমি হাসা মানেই কিছু একটা। এত কথা বলিস না তো। রুটিগুলো সেকে পড়তে বস। সামনে কত চাপ তোর। মেডিকেলে চান্স পেতে হলে ভালোভাবে পড়তে তো হবে নাকি? করছি তো, কত কষ্ট করছি। হ্যাঁ, দেখছি কি কষ্ট করছিস। তুই যেমন, শ্রাবণও ঠিক তেমন। শুধু পড়া পড়ছে দুজনে। লাইফে অনেক কিছু করে ফেলবে দুজনে। ফাঁকা বুলিয়ে দুজন ছাড়তে পারিস। কাজের কাজ কিছুই না। তা ওই বাদরটা কোথায়? তোমার বাদর আমার বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। ডেকে আনলি না? না। নাস্তা প্রায় সব রেডি হয়ে গেছে। ওকে ডেকে ফ্রেশ হয়ে নাস্তা করতে বল। আমি পারবো না। ওর যখন মর্জি তখন উঠুক। মা আর বাবা কিন্তু বাসায়। এখন যদি তুই তাদের সামনে কিছু বলিস তাহলে কিন্তু তারা রাগ করবে। তুমিও খোঁচাতে শুরু করেছো? কোথায় খোঁচা দিলাম? যা বলছি ঠিক বলছি। ওকে গিয়ে ডেকে এনে দুজনে নাস্তা করে ফেল। লক্ষ্মীটি আমার, এখন আর ঝামেলা করিস না প্লিজ। স্নিগ্ধা পুষ্পিতার দিকে অসহায় চোখে চেয়ে তার রুমে গিয়ে দেখলো শ্রাবণ এখনো ঘুমাচ্ছে। সে শ্রাবণের সামনে গিয়ে ডাকলো, শ্রাবণ ভাই, এই শ্রাবণ ভাই, শ্রাবণ ভাই। শ্রাবণ না? স্নিগ্ধা আশেপাশে তাকিয়ে দেখলো, তারপর পাশে তাকিয়ে দেখলো। তারপর তার চোখে পড়ল ময়ূরের পেখম, যেটা তার রিডিং টেবিলের উপরে কলমের ঝুড়িতে ছিল। স্নিগ্ধা ময়ূরের পেখমটাকে হাতে নিয়ে খুব সাবধানে শ্রাবণের পাশে বসে পড়ল। তারপর আস্তে করে শ্রাবণের কানের কাছে নিয়ে সুরসুরি দিতে লাগলো। শ্রাবণ ওই পাশে চুলকিয়ে ঘুমের মধ্যেই ভ্রুকুচকে আবার আরাম করে অপর পাশে ফিরে গেল। স্নিগ্ধা আবার এপাশ করে শ্রাবণের গলার কাছে সুরসুরি দিতে লাগলো। শ্রাবণ গলায় ঠাস করে বাড়ি দিয়ে উঠল। কিছুক্ষণ এমন করতে করতে শ্রাবণের ঘুমটা হালকা হয়ে গেল। সে স্নিগ্ধার হাতের পেখম সহকারে স্নিগ্ধাকে টেনে তার কাছে নিয়ে এলো। স্নিগ্ধা ঠাস করে শ্রাবণের গায়ে পড়ে গেল। শ্রাবণ পিটপিট করে চোখ খুলে স্নিগ্ধাকে দেখতে লাগলো। স্নিগ্ধার চোখ তখনও ভয়ে বন্ধ হয়ে আছে। শ্রাবণ কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে স্নিগ্ধার মুখে নিজের হাতটা ধরল। স্নিগ্ধা কেঁপে গিয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ল। নিজেকে স্বাভাবিক করে বলল, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসুন, নাস্তা করতে হবে আপনাকে সবার সঙ্গে। বলেই সে চলে গেল। সোফায় বসে আছেন সেকান্দার সাহেব, পাশে সাজ্জাদ সাহেব বসেছেন। ব্যবসা নিয়ে আলোচনা করার পর স্নিগ্ধা আর শ্রাবণকে ডেকে আনলেন তিনি। স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বললেন, কলেজ কেমন চলছে তোমার? পড়াশোনা ঠিকমতো করছো তো? বিয়ে দিয়েছি বলে একদম উসনে পড়ে সর্বনাশ করে বসো না, পড়া চালিয়ে যাও। স্নিগ্ধা মনে মনে বলল, বিয়ে দিয়েছিনি তো জীবনটা ধ্বংস করার জন্য, আবার বলেন উচ্ছনে না পড়তে। বয়স হয়ে একদম তার ছিঁড়ে গেছে দাদা শ্বশুর মশাইয়ের। মুখে ভদ্রতার হাসি ফুটিয়ে বলল, না, জীবনে সব বিসর্জন দিলেও ক্যারিয়ার বিসর্জন দিতে পারবো না। ভেরি গুড। আমার কাজটাকে পাগলামো ভাবলে ওর আমি যা করেছি আমার দৃষ্টিতে ওকে করেছি তা তোমরা বুঝবে না। দৃষ্টি সঙ্গত রেখে চলবে দুজনের বলছি। তোমাদের দৃষ্টি যেন সংযত থাকে, তোমরা যেন অন্য কিছু করে না বসো। তাই আমি বিয়ে দিয়েছি একমাত্র তোমাদের দুজনকে একসঙ্গে রাখার জন্য হলেও এই ধরনের স্পষ্ট নিয়ে কোনোভাবেই দুজনকে একজন ও যেন নিজেদের দাম্পত্য এবং নিজেদের সম্পর্কে ভুলে না যাও। বিবাহ বন্ধনে আবদ্ধ অবস্থায় কোনো হারাম সম্পর্কে না জড়াও। কি বলেছি বুঝেছো? জি। শ্রাবণ? জি দাদু। তুমি কোন ইয়ারে এখন? 3rd ইয়ার। ও স্নিগ্ধা, তুমি এখন যেতে পারো। এখন আমাদের কিছু পার্সোনাল কথা আছে। স্নিগ্ধা তাদের সামনে থেকে উঠে চলে এলো। তো যেটা বলছিলাম,
3rd ইয়ারে পড়েছো তুমি, যথেষ্ট বড় হয়েছো, বুঝতে শিখেছো সব। স্নিগ্ধাকে আগলে রাখার বয়স তোমার হয়েছে। সামনে 1st ইয়ারে উঠবে তুমি, তারপর তোমার অনার্স কমপ্লিট, মাস্টার কমপ্লিট হয়ে যাবে। বয়স তোমার খুব কম, এই বয়সে আমার বিয়ে দেওয়া হাস্যকর, তবে তুমি ও বটে। তুমি দেখছো আমি খুব অসামাজিক কাজ করি, আমি অপছন্দ করি। বিশেষ প্রক্রিয়ায় বিয়ের আগে অন্য সম্পর্ক এবং তালাক দেওয়ার, এগুলো আমি পছন্দ করি না। তাই হয়তো তোমাদের এই অল্প বয়সে কিছু যেন না ঘটে, তাই বিয়ে দেওয়া। হয়তো তোমাদের কাছে অনেকেই বিরুদ্ধে, আসলেই আইনের বিরুদ্ধে। কাজ অন্যায়ও বটে এভাবে স্নিগ্ধার মতো অল্প বয়সী মেয়েকে বিয়ে দেওয়া। আমি শুধু দুজনকে একটা সম্পর্কে জুড়ে দিতে চেয়েছিলাম, তবে দুজনের ঝগড়া দেখে আমার সেদিন মাথা ঠিক ছিল না, তাই দুজনকে এক করতে সাজ্জাদের কাছে পাঠিয়ে দিলাম। এর বিশেষ কারণ তোমাদের মধ্যে যেন ঝগড়া কম হয় আর দুজনের মধ্যে একটা সম্পর্ক টান হয়। তুমি জানো বিয়ে দুজন বিপরীত মানুষকে এক বন্ধনে একমুখী করে তুলে, জানো না? শুনো, বিয়ে মানুষকে মানুষ হিসাবে কাছে টেনে নেওয়া আহ্বান জানায় না, দুজন মানুষের মধ্যকার দিকগুলো তুলে ধরে, একজন অনেকজনকে সহজে চিনতে এবং বুঝতে সাহায্য করে। দুজনের মধ্যে টান আসে। দুজন মানুষ যখন একসঙ্গে থাকে তখন একজন না একজনের মধ্যে টান আসবেই, তাই তোমাদের দুজনকে এক করছি। আজ আমি চাইবো তুমি সেই পথ থেকে কিছুটা সংযত করো, কারণ স্নিগ্ধার আবেগের বয়স, মেয়েটার মধ্যে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটাকে পূরণ করতে দাও। আমি কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। আমি কি বুঝতে চেয়েছিলাম বুঝছো? স্নিগ্ধার বা তোমার দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত কিছু যেন না ঘটে, তাই চাইছি। সাজ্জাদ সাহেব বলতে চাইলেও বললেন না কিছু। শ্রাবণ মাথা নিচু করে বলল, দাদু ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন, আমার বা স্নিগ্ধার দ্বারা এমন কিছুই হবে না। খুশি হলাম তোমরা সুখে থাকো, তাই আমি চাই, সব সময় চাই দুজনে যেন সুখে থাকো আর একসাথে থাকো। এর চেয়ে বেশি কিছু চাই না, এর বাইরে কিছু চাই না। শ্রাবণ দাদুর কথায় মাথা নেড়ে সম্মতি জানালো। দাদুর সঙ্গে কিছুক্ষণ বসে কথা বলল শ্রাবণ, যার মধ্যে অর্ধেকই স্নিগ্ধা আর শ্রাবণকে নিয়ে। তারা যেন কোনো অন্যায় না করে, সব সময় সঠিক পথ অনুসরণ করে চলে, তাই বেশি। স্নিগ্ধাকে যেন সবসময় আগলে রাখে শ্রাবণ, তাই বারবার স্মরণ করিয়ে দিলেন। শ্রাবণও তার কথা মন দিয়ে শুনে তারপর সেখান থেকে উঠে এলো। পুষ্পিতা রান্নাঘরে রান্না করছে। পাশে দাঁড়িয়ে তার বয়স্ক শাশুড়ি মা বলে উঠলেন, বউ, একটা কথা বলতাম, কিছু মনে করবে? বলেন আম্মা, কি বলবেন? শুনছি ডাক্তার দেখানোর পর বাচ্চা নাকি নেওয়া যায়, অনেকেই বলে। আমি নিজেই দেখেছি কত মানুষের 20 বছর পর, 21 বছর পর, 15 বছর পরও বাচ্চা হয়েছে। একটু দেখো না কিছু হয় কি না। পুষ্পিতার মুখ কেমন এটুকুনি হয়ে গেছে। ডাক্তার সেই কবে একবার দেখিয়েছে, সমস্যা তো কিছুই বলেনি। আর সাজ্জাদ তাকে বলে দিয়েছে এসব টেস্ট না করাতে, এগুলো নাকি শুধুই সান্ত্বনা। আর ডাক্তাররা এসব টেস্টের নাম করে টাকা হাতিয়ে নেয়। কথার মাঝেই শাশুড়ি মা আবার বলে উঠলেন, বউ, আমি জানি কিছু ভুল বলছি, একটু ডাক্তার দেখাও, কি সমস্যা একটু দেখো না। তোমার বয়স তো মহামারী না, আর সাজ্জাদেরও তো বয়স বেশিও না, আবার কম, একদম কমও হইতাছে না। একটু চেষ্টা করো না, একটা ভবিষ্যৎ আছে তোমাদের, একটু চেষ্টা করো, আল্লাহ যদি চায় সন্তান আইতেও পারে। পুষ্পিতা বুঝতে পারল তার শাশুড়ির কথা। সবারই একটা আনন্দ থাকে, ইচ্ছা থাকে তার ঘর পূর্ণ হোক সুখ দিয়ে। ছেলে মেয়েদের জীবনে যদি সুখ না আসে, মায়েদের কম চিন্তা থাকে না। শাশুড়ি মা যতই যা বলুক, তার মনেও তো ছোট ছেলের নাতি নাতনি দেখার স্বাদ আছে শখ। শেষ বয়সে সবাই চায় তার ঘর ভর্তি নাতি নাতনিরা ভরে যাক, ছেলে মেয়েরা সুখে থাকুক, তারা সেটাই চায়। পুষ্পিতা সেসব ভেবে বলল, মা, আপনি কখনো ভুল কিছু বলতে পারেন না। মায়েরা ভুল কিছু কখনোই করে না, আর ভুল কিছু বলে না। মায়েরা যা বলে সন্তানের মঙ্গলের জন্যই বলে। আপনি বলেছেন, আমি চেষ্টা করব। ভালো ডাক্তার দেখাই, ও কার সমস্যা সেটা বড় কথা না, একটা বাচ্চা হলেই চলবো, যদি আল্লাহ আমাগর আশা মিলায়। বৃদ্ধা হাতের মুঠোয় রাখা তসবি চপতে চপতে উঠে চলে গেলেন রুমে। বয়সের ভারে কুঁজো হয়ে গেল তিনি। জীবনে যত কাজা নামাজ আছে সব পড়েন,
গ্রামের বাড়িতে চলে গিয়েছে নানা ভাই আর নানু মিলে। এখন শ্রাবণ আর স্নিগ্ধা আলাদা হয়ে আবারও নিজেদের রুমে থাকতে শুরু করে দিয়েছে। কয়েকদিন একসঙ্গে থাকতে খুব কষ্ট হয়েছে স্নিগ্ধার। শ্রাবণ একটু পরপর এসে তাকে জ্বালিয়ে মারত। স্নিগ্ধা তার থেকে সবসময়ই দূরে থাকার চেষ্টা করত। তাই স্নিগ্ধা পড়তে বসেছে। সামনে তার কলেজে মান্থলি এক্সাম। সব পড়া কমপ্লিট হলেও ফিজিক্স এখনো বাকি। স্নিগ্ধা বইয়ের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। একটু খেয়াল নেই কোচিংয়ের ভাইয়ের কাছ থেকে পড়াটা বুঝে নিতে। পুষ্পিতা স্নিগ্ধার রুমে ঢুকে দেখলেন স্নিগ্ধা পড়ার টেবিলে বসে আছে। তিনি টেবিলের উপর তুলসী পাতার জুস রাখলেন। স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বললেন, কি পড়াশোনা ঠিক মতো চলছে তো? মাথা গরম হলে এই জুসটা খা, শরীর চাঙ্গা হয়ে যাবে। এটা কি? আবার কেমন গন্ধ করে? নাকের সামনে ধরে বলল, গন্ধটা চেনা চেনা, পুদিনা পাতা। আপনার জন্য আনলাম, খেয়ে নিন। আর শোন, বিকালে আমার সঙ্গে তোকে একটা জায়গায় যেতে হবে। স্নিগ্ধা পুরোটা জুস খেয়ে বলল, কোথায় যেতে হবে? আমি ডাক্তারের কাছে যাব, যাবি আমার সঙ্গে? আমার পড়া? আমি পড়া বুঝতে পারছি না। এখন যদি বাকি চ্যাপ্টার না পড়ি তাহলে পড়া হবে না। বুঝিস না? আরে না, বুঝলে শ্রাবণ আসে কিসের জন্য? ওর কাছে বুঝে নিস। আমি ওর কাছে পড়বো না। না পড়লে তোর সমস্যা হবে, আমার কিছুই হবে না। এবার তুই বুঝ কি করবি। স্নিগ্ধা মামির কথাটা ফেলতে পারল না। আসলেই এখন যদি সে শ্রাবণের কাছে না বুঝে নেয় তাহলে পরবর্তী সময় তারই সমস্যা। হাতে একটা স্কেল নিয়ে বসেছে শ্রাবণ। স্নিগ্ধা ফিজিক্স বই নিয়ে বসেছে। শ্রাবণ স্নিগ্ধাকে স্কেল দিয়ে বাড়ি দিয়ে বলল, পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলতে মন চাইছে। কি পড়েছিস এগুলো? যা পড়েছিস সবই তো ভুল। পড়ার নামে কি করেছিস এতকাল? আমি কি করব ভাইয়া, আমাকে এভাবে পড়িয়েছে। তোর ভাইয়ার গোষ্ঠীর ষষ্ঠী করবো আজ। বলেই হাতের স্কেল দিয়ে বাড়ি দিতে চাইলে স্নিগ্ধা পড়ে যেতে নিল। শ্রাবণ স্নিগ্ধার হাত ধরে টেনে বসিয়ে দিল আবার। স্নিগ্ধার ভয়ে একদম কাঁপাকাঁপি অবস্থা। এখন সব সাহস কোথায় গেল? আজকে যদি এই চ্যাপ্টার পড়াতে না পারিস তাহলে তোর শাস্তি আছে। কি শাস্তি? শ্রাবণ স্নিগ্ধার কাছাকাছি চেয়ারটা টেনে এসে কানে কানে বলল, আজ পড়া না পারলে তোর টর্চার হবে। ঠুরির দিকে ইঙ্গিত করেছে শ্রাবণ। স্নিগ্ধার মনে হচ্ছে শ্রাবণের চুল ছিঁড়তে। শ্রাবণ স্নিগ্ধাকে পুরো চ্যাপ্টার আবার পড়াতে শুরু করে দিয়েছে। প্রায় ঘন্টা খানেক বুঝানোর পর বলল, এবার এখান থেকে বল কি বুঝলি। স্নিগ্ধা হাজার চেষ্টা করেও বলতে পারল না। তার চোখের সামনে সর্ষের ফুলগুলো ফুটতে লাগলো। পুরো সরিষা বাগান যেন বলছে, তোর কপালে শনি গ্রহের নজর পড়েছে রে স্নিগ্ধা, শীঘ্রই পালা এখান থেকে। স্নিগ্ধা টেবিল থেকে উঠে দৌড় দিতে গেলেই শ্রাবণ তার হাত ধরে বসিয়ে দিয়ে বলল, কিরে পালাচ্ছিস কোথায়? এভাবে তো পালাতে দিব না। আমার পাওনা কোথায়? স্নিগ্ধার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে পুরো। স্নিগ্ধার শ্বাস দ্রুত গতিতে উঠানামা করছে। হাই, কোন পাগলে পেয়েছে তাকে শ্রাবণের কাছে আসতে। শ্রাবণ স্নিগ্ধার গাল ধরে মুখটা কাছে এনে ঠোঁটে চুমু বসিয়ে দিয়েছে। এরই মধ্যে স্নিগ্ধা ঠাস করে খাট থেকে পড়ে গিয়েছে। সঙ্গে বিকট চিৎকার করে উঠল সে নিজেই। স্নিগ্ধার চিৎকার শুনে পুষ্পিতা দৌড়ে এলেন। তার পিছু পিছু শ্রাবণও ছুটে এসেছে। শ্রাবণকে দেখে স্নিগ্ধা অনেকটা হাঁ হয়ে চেয়ে রইল। শ্রাবণ বাইরে কেন? শ্রাবণ তো একটু আগে তাকে পড়াচ্ছিল। পড়াতে গিয়েই তো শাস্তি স্বরূপ শ্রাবণ স্নিগ্ধার ঠোঁটে চুমু দিতে এসেছিল। তাহলে এখন কিভাবে রুমের বাইরে আসলো? স্নিগ্ধা নিজেকে ভালো করে দেখতে লাগলো। না, সে তো বিছানায় এসে পড়তে বসেছিল। তার মানে সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল। পুষ্পিতা স্নিগ্ধার মুখের দিকে চেয়ে আছে। তার কিছুই বোধগম্য হচ্ছে না। আর একটু এগিয়ে এসে বসলেন। কি রে, চিৎকার করছিস কেন? মামি, হঠাৎ কিভাবে যেন পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, নিজেই বুঝতে পারছি না। উফ, তুইও না কিভাবে চলিস বলতো? এখানে পড়ে যাস, ওখানে পড়ে যাস, ঠিক করে হাঁটতেও শিখিসনি। আর হাঁটা? চাচি আম্মু ভুলে গেছো? ও আমাদের গ্রামের বাড়িতে গিয়ে কাদা জলে গড়াগড়ি করে পড়ে যেত তখন। মামি, কিছু বলবে তুমি? আচ্ছা ঠিক আছে। এই শ্রাবণ, কি শুরু করেছিস তুই? মেয়েটা কি একটু কম জ্বালাতো? আর স্নিগ্ধা, তোর নাকি পড়তে অসুবিধা হচ্ছে, পড়া বুঝতে পারছিস না, তাহলে ওর কাছ থেকে পড়া বুঝে নিচ্ছিস না কেন? স্নিগ্ধার কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়ে গেল। শ্রাবণ যদি আবারও একা পেয়ে এমন করে। কিরে, কিছু বলছিস না কেন?
শ্রাবণ ভাই, হয়েছে কি? আমার না একটা চ্যাপ্টার কিছুতেই মাথায় ঢুকছে না, একটু বুঝিয়ে দিবে? শ্রাবণ কিছুটা চমকে গেল, তারপর বলল, হ্যাঁ পড়াতে পারি। পড়া না পারলে শাস্তি পাবি। কি শাস্তি? বলা যাবে না। তাহলে আমি পড়বো না? তাহলে আমিও তোকে পড়াবো না। এবার বস, তুই কি করবি? শ্রাবণ, কি শাস্তি বলে দে না। শাস্তিটা হলো পড়া না পারলেও ওর মোবাইলটা আমাকে দিতে হবে। স্নিগ্ধা শাস্তির কথা শুনে স্বস্তি পেলেও ওর মাঝে স্বস্তিটাই গায়েব হয়ে গেল। শ্রাবণ সবসময় কিছু না কিছু গন্ডগোল করবেই। এত এত শাস্তি থাকতে তার কি না এই শাস্তির কথাই মনে পড়ল। কিছুক্ষণ ভেবে সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি শাস্তির জন্য প্রস্তুত। পড়তে বসেছে স্নিগ্ধা, সঙ্গে শ্রাবণ আরেক চেয়ারে বসে তাকে পড়াতে শুরু করেছে। স্নিগ্ধা খেয়াল করলো স্বপ্নের শ্রাবণের থেকে বাস্তবের শ্রাবণ খুব ভদ্র, এখন পর্যন্ত তাকে কোনো প্রকার ডিস্টার্ব করেনি। শ্রাবণ যেভাবে পড়িয়েছে স্নিগ্ধাও ঠিক সেভাবে মনোযোগ দিয়ে পড়েছে। দুজনের একজনও পড়ার বাইরে কিছুই বলেনি। পড়ার পর শ্রাবণ স্নিগ্ধার রুম থেকে বেরিয়ে গেছে। দিনগুলো বেশ ব্যস্ততায় কাটছে স্নিগ্ধার। এই তো কিছুদিন আগেও সে খুব একটা ব্যস্ত ছিল না। পড়তে ইচ্ছা হলে পড়তো, না হলে ঘোরাঘুরি আর মোবাইলে গেমস খেলে সময় কাটিয়ে দিত। এখন তার সব কিছুতে দখলদারি আর শাসন চলে। আর সেই ব্যক্তিটি আর কেউ নয়, শ্রাবণ। ছেলেটা আজকাল উঠতে বসতে সব সময় তাকে চোখে চোখে রাখে। এই তো কয়েক মাস আগে শ্রাবণ স্নিগ্ধার কোচিং সেন্টারে বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে দাঁড়ালেও এখন সরাসরি তার সঙ্গে এসে কোচিংয়ে পৌঁছে দেয়। আবার সময় মতো তাকে নিয়েও আসে, ভাবা যায়। স্নিগ্ধা আনমনে ভাবতে ভাবতেই কলেজ গেট দিয়ে বের হচ্ছিল। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ বৃষ্টি, ঝুমঝুমিয়ে বৃষ্টির ফোঁটাগুলো পড়তে লাগলো। স্নিগ্ধা আজ ছাতা নিয়ে আসেনি। বড় বড় বৃষ্টির ফোঁটায় সাদা কলেজ ড্রেস একদম ভিজে গায়ে লেপটে গেছে। স্নিগ্ধা দৌড়ে কলেজের পাশে যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে পড়ল। ইস, ভিজে একাকার হয়ে গেল তার শরীর। পাশে দাঁড়ানো অনেক ছেলে, তারা সবাই চোখগুলো দিয়ে যেন গিলে খাচ্ছে। স্নিগ্ধার পাশে দাঁড়ানো আরেকটি মেয়ে বলে উঠল, স্নিগ্ধা, তোর আশিক এসেছে। কই? কি রে মিতু, কোথায় স্নিগ্ধার আশিক? পাশ থেকে মিতু দেখিয়ে দিলে উর্মি বলল, হ্যাঁ রে স্নিগ্ধ, এটাই তোর আশিক? না মানে তোর কাজিন? স্নিগ্ধার আগে চোখে তাকাতেই সবগুলোর মুখ বন্ধ হয়ে গেল। মুচকি মুচকি হাসতে লাগলো সবাই, যেন স্নিগ্ধা কোনো হাসির পাত্র। শ্রাবণ গাড়ি থেকে নেমে ছাতা হাতে এলো। যাত্রী ছাউনির প্রায় সব ছাত্রীরা শ্রাবণের দিকে চেয়ে আছে। খুব মিষ্টি চেহারা ছেলেটার, একদম ফর্সাও না শ্যামও না, উজ্জ্বল বর্ণের। স্নিগ্ধা শ্রাবণের দিকে চেয়ে আছে। আজ শ্রাবণ স্নিগ্ধার পছন্দের রং পরেছে, সাদা রঙের টি শার্ট পরে এসেছে শ্রাবণ। শ্রাবণ ছাতা নিয়ে সামনে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি আয়, আজ হঠাৎ খুব বৃষ্টি হচ্ছে। পিছন থেকে শ্রাবণের কথা শুনে স্নিগ্ধার বান্ধবীরাও তাল মিলিয়ে বলে উঠল, হ্যাঁ স্নিগ্ধা, তাড়াতাড়ি যা, খুব বৃষ্টি হচ্ছে, বাজ পড়বে, আমাদের কথা চিন্তা করিস না। স্নিগ্ধা তাদের সবার দিকে রাগে চোখে তাকালে সবাই চুপ হয়ে যায়। স্নিগ্ধা শ্রাবণের সঙ্গে তার ছাতার নিচে এসে দাঁড়িয়ে পড়ল। দুজনে মিলে বৃষ্টিতে গাড়িতে উঠে পড়ল। পিছন থেকে স্নিগ্ধার বান্ধবীরা যে যার মতো আলোচনা করতে ব্যস্ত। কি করেছিস তুই? ভিজে একদম কি বিশ্রী দেখাচ্ছে। বিশ্রী দেখাচ্ছে মানে? কি বলছি বুঝতে পারছিস না? বৃষ্টিতে ভিজে পুরো শরীর দেখা যাচ্ছে। বৃষ্টি যখন শুরু হচ্ছিল তখন কলেজ থেকে বের হতে কে বলেছিল ঠান্ডা লেগে গেলে? এখন কি করবি? তা নিয়ে আপনার ভাবতে হবে না। শ্রাবণ হঠাৎ করে গাড়ি চালানো বন্ধ করে দিল। স্নিগ্ধার দিকে তাকিয়ে আরেকটু কাছে এসে ফিসফিসিয়ে বলল, আমি না করলে কে করবে চিন্তা? না মানে আপনাকে চিন্তা করতে হবে, আবার চিন্তা করতে হবে না, কারণ আমি খুকি না যে আমাকে ধরিয়ে দিতে হবে। আমায় নিয়ে চিন্তা করতে হবে না। কথাটা ঠিক, তুই খুকি না, কিন্তু কিন্তু তুই হলি পাখি। পাখি বুঝিস তো? অনেকটা এরকম যে একটু ছাড়া পেলেই ডানা দুটো মেলে উড়ে যাবি। স্নিগ্ধা শ্রাবণের দিকে চেয়ে আছে অবাক হয়ে, তারপর নিজেকে সামলে বলল, পাখি? পাখি, অবুঝ পাখি। পাখির মালিক কতভাবে পাখিটাকে আগলে রাখে, কত সেবা করে, কিন্তু পাখিটা বুঝতে চায় না। পাখিটা সেই নীল আকাশেই উড়ে যেতে চায়। ছেড়ে দিন পাখিটাকে। যদি পাখির মনে মায়া জন্মায় তাহলে পাখি উড়ে আসবে আপনার কাছে। আর যদি পাখির মনে মায়া না জন্মায়, সে অন্য কোথাও বাসা বাঁধবে। পাখির উপর ভরসা নাই আমার।
ভরসা যদি না থাকে তাহলে পাখি পুষে লাভ কি? এইটুকু ভরসা তো রাখতে হবেই। তাই? হুম। আচ্ছা, এত কথা কিভাবে শিখলি তুই? সব কথা মুখে মুখে শিখলেই হয়, কিছু কথা মনের ভেতর রয়, তাই মাঝে মাঝে প্রকাশ করি। বাহ, প্রেম করার দুরন্ত সময় পার করছিস। শ্রাবণ স্নিগ্ধার দিকে চেয়ে রইল। স্নিগ্ধার হঠাৎ বলা কথায় তার হুঁশ হলো। মাঝ রাস্তায় সে গাড়ি থামিয়ে রেখেছে। আবার গাড়ি চালাতে শুরু করলো সে। গাড়িতে একটা গান বাজিয়ে দিল সে। আর চোখে ভিজে যাওয়া পাশে বসা সুন্দরী মেয়েটির দিকে তাকালো। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন বৃষ্টি আকাশ, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাতে কাছে রেখে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতে হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। তোমার হাতে হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরিয়ে দিলাম। বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। প্রায় মিনিট 20 পর অ্যাপার্টমেন্টের সামনে নেমে পড়ল তারা। স্নিগ্ধা গাড়ি থেকে নামার পর শ্রাবণ নেমে পড়ল। স্নিগ্ধা আর শ্রাবণ অ্যাপার্টমেন্টের চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। ইদানিং পড়ার টেবিলেও মন বসে না। শ্রাবণের মনে হয় প্রেম প্রেম ভাব তার এখনও কাটেনি। খুব ইচ্ছে হয় মনের খাঁচায় বন্দি করে রাখতে। খুব ইচ্ছে হয় মেঘলা দিনে দুজনে মিলে কোনো বকুল তলায় বকুল ফুল কুড়িয়ে নিতে, নিজেদের মধ্যে সুখ কুড়াতে। আমার মনে হয় স্নিগ্ধার বলা কথা, পাখি ছেড়ে দিলে যদি ফিরে আসে তাহলে বুঝবে সে পাখির মনে মায়া জন্মেছে। আসলেই কি মায়া জন্মে? যদি তাকে ধোকা দিয়ে উড়ে যায়? শ্রাবণ কিছুক্ষণ উসখুস করে স্নিগ্ধা রুমের পাশে দাঁড়ালো। স্নিগ্ধা ততক্ষণ সবেমাত্র গোসল করে ভিজে চুলগুলোকে তোয়ালে দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলোকে শুকিয়ে নিচ্ছে আর লোশন হাতে পায়ে মেখে নিচ্ছে। কেউ একজন তাকে চোখে হারাচ্ছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। নিজের মতো গুনগুন করতে ব্যস্ত। শ্রাবণ স্নিগ্ধাকে দেখতে দেখতে আপন মনে বলে উঠল, উড়ো চিঠি নও গো তুমি, নও কোনো ভুল, তুমি আমার প্রাণের প্রিয়া, তুমি আমার সুর। ব্যালকনির ধাই গ্লাস খুলে দিতে গেলেই মনে হলো কোনো প্রতিচ্ছবির হঠাৎ প্রস্থান হলো। স্নিগ্ধা পেছন ফিরতেই সে ব্যক্তি আর তার প্রতিচ্ছবি লুকিয়ে পড়ল। স্নিগ্ধা দরজার সামনে এসে দাঁড়িয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। লুকিয়ে চুরিয়ে কষ্ট করে প্রিয়তমার মুখটাও দেখতে দিল না। ভিতর থেকে স্নিগ্ধা দরজা বন্ধ করে শয়তানি হাসি হেসে বলল, খুব ইচ্ছা আমাকে দেখার। পড়ার সময় বেত্রাঘাত করার সময় মনে থাকে না মাস্টারমশাই? ওরফে মিস্টার শ্রাবণ। কি ভেবেছ কিছুই বুঝি না আমি? সব বুঝি। শ্রাবণ বেচারা দুঃখী মনে নিজের রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে বন্ধুকে ফোন লাগালো। যে করেই হোক স্নিগ্ধাকে তার পটাতে হবেই। এক্ষেত্রে সবচেয়ে বেশি উপকার করতে পারবে উৎপল। উৎপলকে ফোন করলো শ্রাবণ। হ্যালো শ্রাবণ, বল কি বলবি? তোকে একটা বুদ্ধি দিতে হবে দোস্ত। কি বুদ্ধি? এখানে নয়, আমি আসছি ফুড প্যালেস ক্যাফেতে, তুই ওই সময় মতো আসিস। পুষ্পিতা দুধ চাল দিয়ে স্নিগ্ধার রুমে আসলো। স্নিগ্ধা পড়ার টেবিলে বসে পড়ছে। স্নিগ্ধার সামনে দুধের গ্লাসটা রেখে বলল, স্নিগ্ধা দুধটুকু খেয়ে নে মা। স্নিগ্ধা পড়ছিল, তখন মামির কথা তার শোনা হলো না। পুষ্পিতার দুধের গন্ধে কেমন গা গুলিয়ে আসছে। অনেক কষ্টে তিনি নিজেকে চেপেছিলেন। হঠাৎ করে যেন সব একদম ভিতর থেকে উলটপালট হয়ে গেছে তার।
সহ্য করতে না পেরে স্নিগ্ধা রুমের ওয়াশরুমের বেসিনে গিয়ে হরহর করে বমি করে দিল। স্নিগ্ধাও তার পিছু পিছু চলে এলো। হঠাৎ করে মামির এমন অবস্থা তার ভালো লাগছে না। কি হলো মামির? শরীর খারাপ করলো কেন হঠাৎ? প্রশ্ন যেন তার কমছে না। পুষ্পিতাকে ফ্রেশ করিয়ে বিছানায় বসিয়ে দিল সে। দুর্বল হয়ে পড়েছে মামি। বাসায় শ্রাবণও নেই, একটু আগেই বেরিয়েছে। মাথায় পানি দিয়ে মুছিয়ে বসিয়ে এসে মামাকে ফোন করে জানিয়ে দিল পুষ্পিতার শরীরের অবস্থা। কিছুক্ষণের মধ্যে সাজ্জাদ সাহেব চলে এসেছেন। পুষ্পিতার হঠাৎ হঠাৎ এমন অসুস্থ, তার বুকের ভেতরটা কেমন শিউরে ওঠে। মিষ্টির প্যাকেট নিয়ে সাজিয়ে রাখছে স্নিগ্ধা। আজ তার খুশি সীমার নেই। কালো সাদা রঙের মিষ্টির মাঝে কোনটা রেখে কোনটা খাবে তা নিয়ে মনের মধ্যে যুদ্ধ চলছে। শ্রাবণ সবেমাত্র ঘরে ঢুকেছে। উৎপল বেটা আজ যে বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি যদি কাজে লাগে একদম কেল্লা ফতে। আবার কাজ না হলে উৎপলের কপালে শনি গ্রহের ঘূর্ণায়মান চরকাও আছে। স্বর্ণার সঙ্গে কথা বলতে তার মেজাজ গরম হয়ে যায়। মেয়েটার বড্ড গায়ে পড়া স্বভাব। কিন্তু স্নিগ্ধা যদি এই কারণে তার কাছাকাছি আসে তাহলে ক্ষতি কি? আর স্বর্ণাকে সরাতে স্নিগ্ধাই যথেষ্ট। না হলে শ্রাবণের পক্ষে সম্ভব নয় স্বর্ণাকে সরানো। মেয়েটা আজকাল খুব জ্বালাচ্ছে। স্নিগ্ধার সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক হলে স্বর্ণাকে জানিয়ে দিবে তাদের বিয়ের কথা। এইসব ভাবতে ভাবতেই সে দেখতে পেল তার প্রিয়তমা মিষ্টির প্যাকেট থেকে কালো জাম একবার রাখছে তো আরেকবার সাদাটা দেখছে। শ্রাবণ স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এত মিষ্টি কেন? স্নিগ্ধা কোনো উত্তর করলো না। সে নিজের মতো খেয়ে যাচ্ছে। শ্রাবণ আবারও প্রশ্ন করল, এত মিষ্টি কেন? কেউ কি বলবে আজ কি উপলক্ষে মিষ্টি আনা হয়েছে? স্নিগ্ধা শ্রাবণের হাত ধরে টেনে নিয়ে এক পাশে দাঁড় করিয়ে বলল, আমার পার্টনার আসছে। তোর পার্টনার? হ্যাঁ, আমার পার্টনার। তোর পার্টনার কে? আমার পার্টনার আসবে যখন, তখন দেখবেন। শ্রাবণ স্নিগ্ধাকে কর্নারে নিয়ে বলল, তোর পার্টনার তো আমি। আরেকজন কোথায়? আরেকজন করছেন কেন? সে আপনার খুব আপনজন। আমার পার্টনার আমাকে কোলে বসাবে, থুকু আমার কোলে বসবে। আমি তাকে আদর করব, তার গাল টেনে দিব, তার সুন্দর সুন্দর হাত পাগুলোকে মালিশ করে দেব, তাকে খাইয়ে দিব। আপনি তো আমাকে বকা দেন সব সময়, আপনি কথায় কথায় পিটেন আমাকে। আমার পার্টনার আমায় আদর করবে। ইস, কি যে ভালো লাগছে। শ্রাবণ স্নিগ্ধার দিকে রাগি চোখে চেয়ে আছে। মনে হচ্ছে ভস্ম করে দিবে। কোন হারামজাদা তোর পার্টনার হবে? চুপ, মুখ সামনে কথা বলবেন। আমার পার্টনার আপনার মতো অভদ্র হবে না, অসভ্য ইতর। আমার পার্টনার মিষ্টি হবে, দেখতে নাদুস নুদুস হবে। তোর পার্টনারের হাত পা ভেঙে দিব, সঙ্গে তোর হাত ভেঙে গড়িয়ে দিব। আর এগুলো যদি না করি আমার নাম শ্রাবণ নেওয়াজ খান নয়। ইস, আপনি আমার পার্টনারের সামনে দাঁড়াতেও পারবেন না। আমার পার্টনার আপনার থেকেও বড় খান। বড় খান মানে? কোন খান সে? এত ডিটেলসে বলতে পারবো না। মিষ্টি আছে, খাইলে খান, না খাইলে যান, থুকু যান। শ্রাবণ নেওয়াজ খান। শ্রাবণ রাগি চোখে চেয়ে আছে স্নিগ্ধার দিকে। রেগে মেগে সে রুমের ভিতরে ঢুকে পড়ল। স্নিগ্ধা শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে ফেটে পড়ছে। পুষ্পিতা রুমে ঢুকে দেখল পুষ্পিতা বিছানায় বসে ফোনে হেসে কথা বলছে। হয়তো মাতৃত্বের স্বাদ গ্রহণ করার আনন্দ সবার কাছে প্রকাশ করছে। ফোন রেখে স্নিগ্ধার পাশে ফিরে বললেন, কি হাসছিস কেন এত? তোমার ভাতিজাকে রাগিয়ে এসেছি। কি বলছিস আবার? ব্রুকুচকে বলল। স্নিগ্ধা হাসতে হাসতে বলতে লাগলো সব কথা। তা শুনেই পুষ্পিতা বলে উঠলেন, দুষ্টু মেয়ে কোথাকার, আমার বাবুটা না আসতেই তার শত্রু বানিয়ে দিলি। আমি কি করব? আমার ভালোই লাগছিল। রেগে জানো মামি, ওনার চোখগুলো লাল হয়ে গিয়েছিল। বলেই হাসতে লাগলো স্নিগ্ধা। রাতের খাবার খাওয়ার জন্য শ্রাবণকে ডেকে আনা হলো। সে আর চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। সত্যি স্নিগ্ধার মুখে আজ হাসির সীমা নেই। সে আরো অবাক হলো সাজ্জাদ সাহেব আর পুষ্পিতার মুখ দেখে। তাদের মুখও আজ খুব উজ্জ্বল। খাবার খেয়ে উঠবে এমন সময় সাজ্জাদ সাহেব বলে উঠলেন, শ্রাবণ, মিষ্টি খেয়েছিস? আমাদের নতুন অতিথি আসছে। শ্রাবণ জিম খিচিয়ে নিজেকে ঠান্ডা করে বলল, কে আসছে? তোর চাচি কনসিভ করেছে। আমাদের পরিবারে আরো একজন সদস্য আসতে চলেছে রে শ্রাবণ। শ্রাবণ অবাক হয়ে সাজ্জাদ সাহেবের দিকে তাকালো, আরেকবার স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা তার সঙ্গে এই অতিথির কথা বলেছে, তার সঙ্গে ফাজলামি করেছে। স্নিগ্ধার দিকে ফিরে তাকিয়ে দেখলো স্নিগ্ধা ততক্ষণে তার রুমে দৌড়ে চলে গেছে। মনে মনে শ্রাবণ বলছে, আমাকে বোকা বানিয়ে খুব মজা পাস তাই না? সব বুঝেও বুঝিস না। সামনে থেকে তোকেও আমি নাচাবো।
দুদিন ধরে শ্রাবণ স্নিগ্ধার সঙ্গে আবারও একই রুমে থাকছে। তার কারণ পুষ্পিতার প্রেগন্যান্সির কথা শুনে বাড়ি থেকে কাজের লোক সমেত এসেছে স্নিগ্ধার নানু। সঙ্গে গ্রামের থেকে ফল সবজি নিয়ে এসেছেন। গ্রামের বাড়িতে লোক খাটিয়ে নিজেদের জমির ফল ফলাদি খাওয়াবেন। এই স্বাদই আলাদা। বাজারের জিনিসগুলোতে ভেজাল দিয়ে ভর্তি। ছোট ছেলের বউয়ের ঘরে নতুন মুখ আসছে, তাকে কি করে ভেজাল জাতীয় খাবার খাওয়ায়, এই চিন্তায় স্নিগ্ধার নানু সবকিছু এনে রেখেছেন। কাজের মহিলা পার্মানেন্ট গ্রাম থেকে আনিয়েছেন। বাচ্চা যেন সুস্থ সবলভাবে জন্ম নেয় তার জন্য। স্নিগ্ধার ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে। সেও এখন কিছুটা সময় কাটাচ্ছে নিশ্চিন্তে। শ্রাবণ তাকে আগের থেকে পড়াতে খুব একটা চাপ দিচ্ছে না, তবে একদম ছাড়ও দেয়নি। পড়তে বসলে ঠিক করে পড়া না পারলে ব্যথাঘাত কম পড়ে না একটিও। ঘুম আসছে তার, পড়া এখনো শেষ হয়নি, তাই চা খাওয়ার প্রয়োজন মনে করল স্নিগ্ধা। রান্নাঘরের ক্যাবিনেট থেকে চা পাতার বক্সটা নামিয়ে পাশে রাখছিল। এর মধ্যেই শ্রাবণ হন্তদন্ত হয়ে ছুটে এলো। চা বানানোর জন্য স্নিগ্ধা চায়ের পাতিলে ঘন দুধগুলো জাল দিতে লাগলো। এই ঘন দুধের মালায় মিশ্রিত চায়ের স্বাদ তার কাছে অমৃত। দুধটাকে ঘন করে জাল আগেই দেওয়া বলে সে দুধের ফুটন্ত অবস্থায় চা পাতি দিয়ে আবার ফুটাতে লাগলো। শ্রাবণ স্নিগ্ধার সামনের কিচেনের কর্নারের টাইলসে বসে পড়ল। তারপর বলল, একটা কথা ছিল। ফুটন্ত চাটাকে চায়ের কাপে ঢেলে স্নিগ্ধা শ্রাবণের দিকে ভ্রুকুচকে তাকালো। তারপর বলল, কি কথা? আমি ভাবছি তোর পরীক্ষা তো শেষ, সামনে অনেক চাপ থাকবে, ভর্তি পরীক্ষা, তারপর মেডিকেল ভার্সিটির জন্য চেষ্টা করতে হবে। আমারও মাস্টার্সে ভর্তি, তারপর চাকরি, এসব নিয়ে দৌড়াতে হবে। এই মুহূর্তে যদি আমরা একটু বাইরে ঘুরতে যাই কেমন হবে বলতো? স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকিয়ে কথাগুলো মন দিয়ে শুনল। তারপর ঝেড়ে ফেলার ভঙ্গিতে বলল, চায়ে চিনি কত চামচ দিব? তুই যাবি? চা ঠান্ডা হয়ে যাবে, চাটা পান করুন আগে, তারপর ভাবা যাবে ঘুরতে যাব। শ্রাবণ স্নিগ্ধার কথা শুনে নিজের মাথা ঠান্ডা করে বলল, 1 চামচের অর্ধেক। এত কম? এটা হচ্ছে সতর্কতা। চায়ে চিনি বেশি খেয়ে মজা বাড়ানোর কি দরকার? শুধু শুধু সুগারটা বেড়ে যাবে। আর এমনিতেই সুন্দরী মেয়ে, তারপর তার হাতে মালাই ভর্তি চা, এত মজা কি হজম হয়? চিনির টপিকে ছিলাম, সুন্দরী মেয়ের টপিকে ছিলাম না। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। তা যাবি নাকি? শোন, চাচু চাচি আম্মুর দোহাই দিস না। বাহ, আগেই ম্যানেজ করে এসেছো, তাহলে আর আমার অনুমতি নিতে এলে কেন? ও মা, তুই যাবি কি না তাও জানতে হবে না, ওটা তো তাদের মত। যাবি? চল, তোকে নিয়ে ঘুরে আসবো, খুব মজা হবে। কোথায় যাবে? সিলেট। সিলেট? মোটামুটি সব জায়গায় গেলেও সিলেট যাইনি। চল, সেখানে গিয়ে ঘুরে আসি। আমার পরীক্ষা। পরীক্ষা শেষ, এই 5-6 দিন কিছুই হবে না। চল না হয় ঘুরে এলাম চায়ের দেশে। মেঘমালা ও মেঘালয় রাজ্যের পাশে রং বেরঙের পাথরের আর ছোট ছোট টিলার ঠিকানায়। আচ্ছা, এত করে যখন বলছো যাবো। উফ, চাটা খুব মিষ্টি হয়েছে রে পাগলি। বলেই স্নিগ্ধার গালে হঠাৎ করে চুমু দিয়ে দুগাল ধরে টান দিয়ে দিল। হতভম্ব স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকাতেই চোখ ডিপ দিয়ে সে চলে গেল রান্নাঘর থেকে। শ্রাবণের দিকে অবাক হয়ে চেয়ে থাকতে থাকতে তার নজর পড়ল ডাইনিংয়ে দাঁড়ানো নানুর দিকে। তিনি স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে উঠল, কলিকাল আসছে, পোলামাই কোনো লাশ লজ্জা সব উঠা গেছে। গাল্লা আর কতদিন দেখাইবা? ওই সেমরি তোকে ঘর দুয়ার নাই দিনে দুপুরে? স্নিগ্ধা নানুর দিক থেকে লজ্জায় চোখ সরিয়ে ফেলল। শ্রাবণটা দিন দিন একদম পাগল করে ছাড়ছে তাকে। রাত হলে স্নিগ্ধাকে জ্বালিয়ে মারছে, আর নানু এসে একদম তার জ্বালানো বেড়ে যায়। এই যেমন রাতের বেলায় স্নিগ্ধা পড়ে একটু ঘুমাবে, সে হুটহাট গিটারে সুর তুলে গান শুনিয়ে যাবে, কখনো স্নিগ্ধার হাত দুটোতে চুমু দিয়ে দিবে। শ্রাবণের হুটহাট পাগলামিগুলো এখন তেমন একটা বিরক্ত নয় স্নিগ্ধা, কারণ একদিন মামি বলেছিল, জীবনে যখন কোনো মানুষ তোর জন্য কোনো মায়া অনুভব করবে, কখনো তাকে অবহেলা করবি না। সেই তোর জীবনের সবচেয়ে মূল্যবান রত্ন হতে পারেই বলবো, সরাসরি রত্ন বলবো না, কারণ মানুষের মনের রঙ্গ আর চেহারার রঙ্গ এক নয়। মানুষের ভিতরে যে হৃদয় আছে না, তার রংটা খুব অস্বচ্ছ। এই রংবিহীন হৃদয় কখন কি রূপ ধারণ করে তা একদমই বোঝা যায় না।
তবে জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত। যে মানুষটা তোর জন্য পাগলামি করে তোকে কাছে পাওয়ার আকুল আবেদনে মরমে মরমে মোড়ে ঘুরে বেড়ায়, তাকেই তুই সেই স্থানে জায়গা দিবি। স্নিগ্ধার হাত দুটো ধরে বললেন, শ্রাবণ ছেলেটা পাগলাটে বটে, কিন্তু এই পাগলাটে স্বভাবের ছেলেটাই তোকে সব থেকে বেশি আগলে রাখবে। কিছু কিছু মানুষ নিজেদের জীবন নিয়ে সচেতন হলেও নিজেদের সঙ্গীদের কখনোই তারা সময় দেয় না, সঙ্গিনীদের সময় দিতে পারে না, কারণ তারা তাদের পার্সোনাল লাইফেও প্রায়োরিটি দিতে গিয়ে দাম্পত্য জীবনটাকে ভুলে বসে। স্ত্রীদের মধ্যে যে একটা প্রাণ আছে, স্ত্রীদের যে একটা হৃদয় আছে, তা তারা বুঝে না। এই দেখ না, তোর মামা আমাকে আজ পর্যন্ত একটা আঁচও লাগতে দেয়নি। এই মানুষটাকে সবাই বলতো ও নাকি পাগল, আসলেই পাগল ছিল। এখন কিছুটা গম্ভীর, কিন্তু একদম অল্প বয়সে পাগল ছিল। সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াতো, বাবার সামনে বলে মিনি বিড়ালের মতো মিউ মিউ করতো। এই মানুষটাই আমাকে এই 10টা বছর কখনো খোটা দিয়ে বলে না, পুষ্পিতা তুমি বাঞ্জা বন্ধা, এত এত মানুষের সন্তান হয়, তোমার হয় না? কখনোই মানুষটা আমায় বলেনি। বারবার বলতো আমরা চেষ্টা করব, আল্লাহ চাইলে সব হয়। কখনো বলতো সন্তান উপরওয়ালার নিয়ামত, সন্তান পালন করাও কষ্টসাধ্য, আমরা না হয় সন্তান নাই পেলাম। আমি আমার স্বামীর সঙ্গ না অন্য কারো তুলনা করতে পারি না, তুলনাটা করা যায় না। প্রত্যেকটা কিছু বিশেষ গুণ থাকে যা অন্যদের সাথে তুলনা করা একদমই বোকামি। মানুষের শারীরিক গঠন সব দিক দিয়ে মিললেও মানসিকতা কখনোই এক হয় না, কারণ ওই যে বাহিরের বাহ্যিক সৌন্দর্যের আড়ালে ভিতরে একটা হৃদয়ও থাকে যার নির্দিষ্ট কোনো রং নেই। তেমনি ভালোবাসার মানুষটির ভালোবাসা সব সময় যে এক থাকবে তাও নয়। সময় যত গড়াবে সম্পর্ক তত গভীর হবে, আবার সময় যখন গড়াবে সম্পর্ক তত তিক্ততায় ভরে যাবে। আর তার সম্পূর্ণ ডিপেন্ড করে স্বামী স্ত্রীর বৈবাহিক জীবন যাপনের ধরন অনুযায়ী। দুজন যদি একই তালে থাকে তাহলে সম্পর্কে ফাটল কখনোই ধরবে না। দুজন মানুষের যুক্তি তাল সমান একটা পাল্লার মতো হবে। যে সংসারে দু পাল্লায় সমান ভার হবে সেই সংসার আসলে সুখের হবে। এইভাবে দুজন মানুষ যখন দুজনের ভরসা অর্জন করতে জানে তাহলেই তো সুখ আসবে। তুই যদি শ্রাবণকে একটু ভালো করে লক্ষ্য করিস, শ্রাবণের চোখে তুই তোর জন্য একরাশ মুগ্ধতা ছাড়া কিছুই পাবি না। তুই বললি না বাবুকে পার্টনার সম্বন্ধ করায় বেচারা কি রেগে গিয়েছিল। একজন মানুষ যখন কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার সব কিছু নিয়ে খুব ডেসপারেট থাকে। সে তাকে কতটুকু মূল্যায়ন করে, তার পছন্দ, তার মনের গভীরতা, তার হৃদয়ের স্থানটাকে স্পর্শ করার চেষ্টা করে। প্রত্যেকটা মানুষের এমন একটা মুহূর্ত, এমন একটা সময় আসে, তোরও এসেছে। এই সময়টাকে উপভোগ কর, শ্রাবণকে সুযোগ দে, দেখবি ও কখনোই তোকে নিরাশ করবে না। স্নিগ্ধা সেদিন মামির মুখের উপর কিছু বলল না, মন দিয়ে মামির সব কথা সে শুনল। মামি তো ভুল কিছু বলেনি। স্নিগ্ধার মনের কোণে শ্রাবণের জন্য সুপ্ত অনুভূতি। স্নিগ্ধার মনে তৈরি হলো শ্রাবণের প্রতি একটু ভরসা। সত্যি যদি শ্রাবণ তার ভরসার মান রাখে। পুষ্পিতা নিজের কোলে মাথা দিয়ে রাখা স্নিগ্ধার চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছিল, আর শ্রাবণ আর তার মধ্যকার সম্পর্কটাকে অটুট রাখার চেষ্টা করছিল। স্নিগ্ধার এতদিনকার যত সন্দেহ ছিল সব কেমন পরিষ্কার হয়ে গেল। মামি যদি তাকে বুঝিয়ে না বলতো হয়তো সে সারা জীবন ভুলটাকে আঁকড়ে ধরত। প্রত্যেকেরই জীবনে দ্বিধাগ্রস্ত কিছু মুহূর্ত থাকে, সেই মুহূর্তগুলো যদি সহজভাবে নেওয়া যায় জীবনটা সহজভাবেই কাটিয়ে দেওয়া যায়। যদি সেই মুহূর্তগুলোকে কঠিনভাবে নেওয়া হয় তাহলে তো আরও কঠিন, আর জীবনের প্রাপ্তিটাও কঠিনই হয়। শ্রাবণ স্নিগ্ধার রুম থেকে বেরিয়ে দাদির রুমে উকি দিল, দাদি ঠিক কোথায় তা বোঝার জন্য। দাদিকে না পেয়ে আস্তে করে রুমের দরজাটা পুরো খুলে আলমারি থেকে তার পোশাকগুলো সব বিছানায় নামিয়ে নিল। সব কাপড় নামানোর পরই দেখলো দাদি রুমে ঢুকেছে। কি রে, তুই কাপড় চোপড় নিয়ে কি করছিস এখানে? কয়েকদিন ধরে দেখছি আলমারি ভর্তি সব তোর কাপড়। তোদের রুমে তো আলমারি আর ক্যাবিনেট দেখলাম, তাহলে তুই এই রুমে আলমারিতে কাপড় কেন রাখিস? তোমার নাতনি
আমার কাপড় ওই আলমারিতে রাখতে দেয় নাকি? ওর আলমারি ভর্তি এত ড্রেস যে আমার কাপড়গুলো ওখানে জায়গা হয় না। এই মাইয়াটা, তুই একজন আলমারিতে কাপড় গুছিয়ে রাখলে কি হয়? আমি কি করেছি? আমাকে না বকে নাতনিকে বকে দাও। স্নিগ্ধা ডেকে এনে ইচ্ছে মতো বকে দিলেন নানু। স্নিগ্ধা শ্রাবণের দিকে রাগি চোখে চেয়ে আছে। স্নিগ্ধা রাগ করে ব্যালকনিতে রাখা সোফায় বসে আছে। শ্রাবণ তা দেখে ব্যালকনিতে এসে দাঁড়ালো, তারপর স্নিগ্ধার পাশে সোফায় বসে ডাকলো, স্নিগ্ধা, এই স্নিগ্ধা, এই কালি। স্নিগ্ধা কোনো উত্তর করল না। শ্রাবণ হুট করে স্নিগ্ধার খুব কাছে চলে গেল, কানের পাশে চুলগুলোকে সরিয়ে ফিসফিসিয়ে বলল, কথা বলবি না? জবাব না পেয়ে হাতের মুঠোয় হাত দুটো নিয়ে বলল, কাল আমরা সিলেট যাব, আর আজই রাগ করে আছিস? ভালো লাগে বল গিন্নির রাগ দেখতে? স্নিগ্ধা শ্রাবণের থেকে সরতে চাইলে শ্রাবণ স্নিগ্ধার কাঁধে মাথা রেখে হাত দুটোকে জড়িয়ে ধরে বলল, সরবি না? দেখ আকাশে কেমন সুন্দর চাঁদ উঠেছে। এমন রাত্রিতে কোন কাপড় রাগ করে থাকে গাধি? প্রেমের সময় এটা বুঝিস না? প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে গান ধরল শ্রাবণ। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। ও এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ তোমার গানের সুর। গান গাইতে গাইতে শ্রাবণের মনে হলো সুরসিনীর তপ্ত শ্বাস তার ঘাড়ে পড়ছে। জড়িয়ে রেখে সে স্নিগ্ধার কপালে একটা চুমু দিয়ে বলল, আমার অভিমানী বউ। বলেই কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল স্নিগ্ধাকে। ব্যালকনির দরজাটাকে বন্ধ করে দিয়ে স্নিগ্ধার সামনের টেবিল ল্যাম্পটা বন্ধ করে স্নিগ্ধার গায়ের চাদর টেনে দিতে গেলে স্নিগ্ধা তার হাতটা জড়িয়ে ধরল ঘুমের ঘোরে। শ্রাবণ টেনে নিতে গিয়েও টানল না, ঘুমন্ত স্নিগ্ধার পাশেই শুয়ে পড়ল তাকে জড়িয়ে ধরে। স্নিগ্ধার মুখের দিকে তাকিয়ে থাকতে তার ভালো লাগছে। স্নিগ্ধা ম্যাজেন্ডা রঙের গ্রাউন পরেছে, চুলগুলোকে বেঁধে নিয়েছে। সুটকেস ভর্তি কাপড় চোপড় নিয়ে শ্রাবণ গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। চাবি দিয়ে গাড়ি দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। স্নিগ্ধা উপরের দিকে তাকিয়ে মামিকে বিদায় জানিয়ে গাড়িতে বসে পড়ল। শ্রাবণ গাড়ি স্টার্ট দিয়ে দিল, গান চালিয়ে দিয়ে দিল। কিছু দূর যেতেই শ্রাবণ গাড়ি থামিয়ে দিয়ে বলল,